ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, ছোড়া হয়েছে 2 শতাধিক মিসাইল, চড়া মাশুল গুনতে হবে হুমকি নেতানিয়াহুর, আরও কয়েক গুণ শক্ত জবাব দিবে তেহরান। পৃথক মামলায় সাবেক এমপি সালাম মুর্শেদি, একরাম রৌফ গ্রেফতার। রাতেই ডিবি হেফাজতে নেওয়া হয় অবসরপ্রাপ্ত 2 সচিবকে। রংপুর নেত্রকোনা থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গ্রেফতার। আজ শুভ মহালয়া, বিশেষ পূজা, তিল তর্পণ আর ঘট স্থাপনের মাধ্যমে দেবী পক্ষের সূচনা। দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা। আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা, দেশে যে অশান্তি বিরাজ করছে সেটা থেকে সবাই যেন উত্তরণ হয়। মর্তধামে আগমন করলেন তার সন্তানদের দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিয়েছিলেন। আবারও সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো ইরান। মঙ্গলবার রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরানি সামরিক বাহিনী। তেহরানের দাবি 80% ক্ষেপণাস্ত্রই লক্ষ্যভেদ হয়েছে। আরও জানায়, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ডের জবাব দিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান। সেই প্রতিশোধ নিতেই এবার পাল্টা হামলা চালালো ইরান। জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে। হামলার কথা স্বীকার করেছে তেহরান তেল আবিব দুপক্ষই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে। তেহরানের হুঁশিয়ারি এখানেই শেষ নয়, আরও হামলা করা হবে ইসরায়েলি ভূখণ্ড জুড়ে। এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা। দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। স্থগিত করা হয়েছে ইসরায়েল থেকে সব ফ্লাইট। প্রিয় নাগরিকবৃন্দ, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আপনাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। গত কয়েক মিনিটে হোম ফ্রন্ট কমান্ড আপনার মোবাইল ফোনে কিছু বার্তা পাঠিয়েছে যা আপনাকে নিরাপদ আশ্রয় সম্পর্কে ধারণা দেবে। এদিকে ইসরায়েলকে সহায়তায় মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে গেল এপ্রিলে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান, এর জন্য তাদের চড়া মাশুল গুনতে হবে। তেহরানের প্রতি এই হুমকি দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা ও শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার লক্ষ্যে আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। সিনওয়ার ও দেইফও ধারণা করতে পারেনি, নাসরাল্লাহ মোহসেনও না। তেহরানে যারা বসে আছেন তারা বুঝবেন এবার। নিজেদের নীতি মেনে চলি আমরা। যারা আমাদের উপর হামলা চালায় পাল্টা জবাব পায় তারা। ইসরায়েল প্রতিশোধ নেয়ার চেষ্টা করলে আরও কয়েক গুণ শক্ত জবাব দেবে ইরান। বারবার টার্গেট করা হবে তেল আবিবকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। আমেরিকা ইউরোপ যদি উন্মত্ত ইহুদি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, এই অপরাধ যদি চলতে থাকে আর আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত করতে চায়, এমন অভিযান বারবার হবে এবং তা আরো কয়েক গুণ শক্তিশালী হবে। তাদের সব অবকাঠামো টার্গেট করা হবে। আমরা সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা করিনি, যদিও তা সম্ভব ছিল।
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া হাইপারসোনিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে জর্ডানের ভূখণ্ডেও। এ তথ্য জানিয়েছে জর্ডান সরকারের এক মুখপাত্র। দাবি, এ ঘটনায় দেশটির এক নাগরিক আহতও হয়েছে বেশ কিছু ক্ষয়ক্ষতিও। সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জর্ডান সরকার। যুদ্ধে অংশ না নিলেও নিজ দেশের জনগণের নিরাপত্তায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে জর্ডান। মঙ্গলবার ছোড়া মিসাইল জর্ডানের আকাশসীমা পাড়ি দিয়ে পৌঁছায় ইসরায়েলি ভূখণ্ডে। এ ঘটনায় নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় দেশটি। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে 2 জন সাবেক সংসদ সদস্য সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খুলনায় হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুর থেকে গ্রেফতার করা হয় অপর এমপি আব্দুর রৌফকে। আর এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবির একটি দল। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত এক মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে। মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদী পেশায় ছিলেন ব্যবসায়ী। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 7 জানুয়ারির নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও আব্দুস সালাম মুর্শিদী ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি। একই রাতে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকেও গ্রেফতার করে র্যাব। রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে র্যাবের একটি দল। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি কুষ্টিয়া 4 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া 4 আসন থেকে আওয়ামী লীগের দলীয় টিকিট পাননি। স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুর রৌফ। এদিকে রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি দল। বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে চালানো হয় তল্লাশি। এসব অভিযানে কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজবাউদ্দিন আহমেদকে গ্রেফতার দেখানো হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট কিছু মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার হুমকি এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হতে পারে। দর্শক, ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, রাতে তো সাবেক কয়েকজন এমপি, সচিব সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। তাদের ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হলো? সকালে কি কোনো রিমান্ড শুনানি হয়েছে কিনা, মানে বিস্তারিত আপনি আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি তো জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই গ্রেফতারের মৌসুম চলছে, রিমান্ডের মৌসুম চলছে। সকাল বিকেল রাত সবসময় কিন্তু গ্রেফতার রিমান্ড চলছেই। সেই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি সাবেক কয়েকজন সাংসদকে গ্রেফতার করা হয়েছে। যদিও সেই মামলাগুলো ঢাকার বাইরের মামলা, সেক্ষেত্রে যারা গ্রেফতার করেছেন যে সমস্ত সংস্থা, তারা কিন্তু তাদেরকে ঢাকার বাইরে পাঠিয়েছেন সে আদালতে তোলার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য। আর ঢাকায় যাদের গ্রেফতার করা হয়েছে, আপনি সরকারের সুবিধাভোগী সচিব যারা দীর্ঘ সময় কখনো কবি ছিলেন, লেখক ছিলেন, হঠাৎ করে তিনি সাহিত্যিক ছিলেন, আবার সচিবও হয়ে গেছেন, এমন কয়েকজনকে কিন্তু গ্রেফতারের তথ্য দিয়েছে সবশেষ ডিবি পুলিশ। একটু যদি বলি, সাবেক প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব আছেন কামাল নাসের চৌধুরী, উপদেষ্টা ছিলেন সবশেষ, এবং সেই সাথে সচিব আছেন মেজবাউদ্দিন আহমেদ। এছাড়া আলোচিত মুখ আমি বলবো এই অর্থেই যে ব্যাংক খাতকে আসলে
নানানভাবে অস্থির করে তোলা বা নানানভাবে বেকায়দায় ফেলার জন্য যাকে বলা হয়, এখন বলা হচ্ছে যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং বিএবি যে ব্যাংকারদের যে সংগঠন, সেই সংগঠনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাকেও কিন্তু গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের সুনির্দিষ্ট মামলা বলতে তাদের বিরুদ্ধে অজ্ঞাতনামা, আপনি জানেন যে প্রত্যেকটি মামলায় অজ্ঞাতনামা আসামির একটি ঘর থাকে এবং সেখানে যাকে সন্দেহ করা হয় তদন্তকারী কর্মকর্তারা মনে করে যে এই ব্যক্তিটি এই হত্যা বা এই ধরনের একটি ঘটনায়, জানেন যে রাজধানী সহ সারা দেশে হত্যা মামলা হয়েছে অসংখ্য, সেই মামলায় আসামি করা হচ্ছে অজ্ঞাত অনেককেই। তো এই যে যারা গ্রেফতার হচ্ছেন তাদের নাম সেই আসামির তালিকায় রাখার পর তারপরে তাদেরকে রিমান্ড শুনানি হবে, সেটি অবশ্যই ন্যান্সি বিকেলে, কারণ কালকে রাতে যেহেতু ধরেছে আজকে বিকেলের মধ্যেই শুনানি শেষ করতে হবে, আইনি বাধ্যকতা রয়েছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে নগরীর খুলশীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সিন্ধুকে পাওয়া যায় দেশি বিদেশি বিপুল মুদ্রা। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 10টা থেকে চট্টগ্রামের খুলশীর 3 নম্বর রোডের এই ভবনটি ঘিরে রাখে র্যাব। ভবনের 11 তলার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এরপর বাসায় চালানো হয় তল্লাশি। সিন্ধুকে পাওয়া যায় 16,200 ইউএস ও 2,000-এর বেশি সিঙ্গাপুরি ডলার সহ নগদ 10 লাখ টাকা। নোয়াখালী ও রাজধানীতে হত্যা, অস্ত্র ও অপহরণ সহ 5টি মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি র্যাব সাথে একটা অভিযানিক দল এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমরা তার কাছ থেকে প্রায় 10 লক্ষ বাংলাদেশি টাকা পেয়েছি, 16,000 ইউএস ডলার পেয়েছি এবং প্রায় 2,000-এর মতো সিঙ্গাপুরি ডলার পেয়েছি। জব্দ হওয়া দেশি বিদেশি মুদ্রা ব্যবসা সহ চিকিৎসার জন্য রাখা হয়েছে বলে দাবি করেন একরামুল করিম। আমি একজন বিজনেসম্যান, আমি চিটংয়ের বার্তা অপারেটর, আমি চিটংয়ের শিপিং, আমার 6-7টা জাহাজ। তা আমার কাছে 10 লাখ টাকা থাকা এটা তো কোনো অস্বাভাবিক কিছু না। আর আমি 9টা রিং বসানো, আমি বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়। নোয়াখালী 4 আসনের টানা 4 বারের সংসদ সদস্য একরামুল করিম টানা 17 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বেশ প্রভাবশালী। হত্যা, বিস্ফোরক এবং অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর আদালতে বিচারের মুখোমুখি হবে নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহসভাপতি নবিউল্লাহ পান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে রংপুরের খামার মোড় এলাকা থেকে গ্রেফতার হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশ সহ তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মাঝে ফল ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পান্নাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মিরাজুল বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। নগরীর সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের মুখে গুলিবিদ্ধ হন মিরাজুল। শুভ মহালয়া আজ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হলো। ভোর থেকে রাজধানী ঢাকেশ্বরী সহ দেশের অন্যান্য মন্দিরে ছিল বিভিন্ন অনুষ্ঠান। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হলো এই মহালয়া। পুরাণ মতে এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করেন ভক্ত অনুসারীরা। সেখানেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি। পঞ্জিকা অনুসারে এবার দেবী আসবেন দোলায় আর বিদায় নেবেন ঘটকে। সকালেই মণ্ডপগুলোতে জড়ো হন শত শত পুণ্যার্থী। সবার কণ্ঠেই ছিল সুন্দর ও সুস্থ পৃথিবীর প্রত্যাশা। দর্শক, রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে চলছে মহালয়ার আয়োজন। সেখানে রয়েছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি তার কাছে। ভাস্কর, মহালয়ার সব আনুষ্ঠানিকতা কি শেষ হয়েছে কিনা, সেখানে এখন কি চলছে, একটু বিস্তারিত জানাবেন। মহালয়ার যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ যে মূল পূজা, সেই পূজা কিন্তু এখন থেকে 1 ঘন্টা আগে শুরু হয়েছে এবং ঢাকেশ্বরী মন্দিরের যে বেলতলা, সেই বেলতলায় ঘট প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু এই মহালয়ার পূজা
শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই পূজাটি শেষ হয়েছে এবং অপেক্ষা হচ্ছে এখন যজ্ঞের, এবং পূজার যে রীতি সেই রীতি অনুযায়ী আপনি জানেন যে পুজো পরবর্তী সময়ে যজ্ঞ এবং যজ্ঞের পরে আরতি এবং আরতির পর অঞ্জলি, এবং সেই অঞ্জলিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা সকলেই প্রায় অপেক্ষা করছেন এই বেলতলায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে দেবী দুর্গার আবির্ভাবকে কেন্দ্র করে যে পুজো অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তার প্রতি নৈবেদ্য নিবেদন করা হচ্ছে এবং তার অংশ হিসেবে অন্তত প্রতিটি পাত্রে 7টি করে ফল রাখা হয়েছে। এবং কিছুক্ষণের মাঝেই যে যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে, সেই যজ্ঞ অনুষ্ঠানের জন্য যে ঘি, বালু এবং অন্যান্য যে ধর্মীয় আচার অনুসারে বিভিন্ন বিষয়ের যে প্রয়োজন হয় তা কিন্তু মন্দিরের পুরোহিত বেশ আয়োজন সহকারে সেগুলো কিন্তু প্রস্তুত করছে। এর আগে সকালে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী স্তুতি বর্ণনা করার মধ্যে দিয়ে ভক্তদের মাঝে দেবীর বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আজকের যে দেবী পক্ষের সূচনা, সেই দেবী পক্ষের সূচনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং তাদের সকলের আশা দেবীর এই আগমনের মধ্যে দিয়ে পুরো দেশ এবং পাশাপাশি পুরো পৃথিবী তার শান্তির বার্তার মাধ্যমে শান্তিময় হয়ে উঠবে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। 48 ঘন্টা পার হলেও আসলে অবরোধ তুলে নেয়নি বার্স গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। এছাড়া চন্দ্রায় একটি কারখানা শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে। যানজটে স্থবির সড়ক। আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও শ্রমিকরা তাদের অবস্থানে অনড়। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেছে পোশাক কারখানায় চাকরি প্রত্যাশী যুবকরা। তারা নারী শ্রমিকদের সমসংখ্যক নিয়োগের দাবি জানায়। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাই খোলা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কয়েকটি কারখানা। সমবায় ব্যাংক স্বর্ণ গায়েবের নাটের গুরু সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ভাগ্নেকে সাথে নিয়ে ব্যাংকের লকার থেকে সরিয়ে নেয় 12,000 ভরি স্বর্ণ। দুদকের করা এজাহারে নাম থাকলেও চূড়ান্ত প্রতিবেদনে বাদ পড়ে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত হতে দেননি মহি। দুদক আইনজীবী বলেছেন, মামলাটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। দোষী প্রমাণিত হলে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ খোয়া যায় 2020 সালে। প্রায় 5 বছর পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তোলপাড় শুরু হয় সারা দেশে। অনুসন্ধানে জানা যায়, স্বর্ণ গায়েবের কুশীলব ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি। লকারের দায়িত্বে থাকা ক্যাশ অফিসার ভাগ্নে নূর মোহাম্মদকে সাথে নিয়ে মাত্র 4 মাসেই 100 কোটি টাকা মূল্যের 12,000 ভরি স্বর্ণ লকার থেকে সরিয়ে ফেলেন। সহযোগিতা করেন নিকটাত্মীয় এজিএম হেদায়েত কবির এবং ওমর ফারুক। মহিকে প্রধান আসামি করে পরের বছর 2021 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামি করা হয় ব্যাংকের আরও 8 কর্মকর্তাকে। রাজনৈতিক প্রভাবের কারণে চার্জশিট থেকে বাদ পড়ে তার নাম। রিসিপ্ট জাল করে নকল করে ওইটা আমাদের যারা ফেরত দেয়, ফেরত দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে রিসিপ্ট দিতে সব দিয়েছে, দিয়ে ব্যাংকের যে টাকাটা, ব্যাংকের পাওনা টাকাটা দিয়ে স্বর্ণ নিয়ে গেছে। স্বর্ণ গায়েবের ঘটনা গোপন রাখতে সবকিছুই করেন যুবলীগের সাবেক এই নেতা। সমবায় অধিদপ্তর এবং মন্ত্রণালয় গঠিত তদন্ত কার্যক্রমকেও আটকে দেন তিনি। সমবায় অধিদপ্তর মিলে একটা তদন্ত কমিটি হয়েছিল, তখন আরও তার অন্যান্য নিয়ম, তারপরে স্বর্ণের ব্যাপার আরও অনেক। তখন উনি কোর্টে একটা করে মামলা করে এটাকে স্ট্যাটাস কো মানে স্থিতাবস্থা মানে তদন্ত করা যাবে না, স্থিতাবস্থা করে নিয়ে আসছে, আর এই জন্য তদন্ত করতে পারেনি। স্বর্ণ গায়েবের ঘটনা বিচারাধীন থাকায় মন্তব্য করতে রাজি নয় দুর্নীতি দমন কমিশন। তবে সংস্থাটির আইনজীবী জানান, মামলাটির শুনানি চলছে। দোষী প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। তদন্তকারী কর্মকর্তা এখন সাক্ষ্য দিলে বা তার জেরা হলে মামলাটা শেষ হয়ে যাবে, এবং এই মামলায় যে সমস্ত সেকশন আছে এই সেকশনের আলোকে বিচার হলে আমরা আশা করি সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত বিজ্ঞ আদালত চাইলে সাজা দিতে পারেন। এবং এই মামলার 1 নম্বর আসামি মহিউদ্দিন মহি, সে এজাহারে তার নাম ছিল, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার নাম এখানে ইনক্লুড করেনি। চূড়ান্ত প্রতিবেদনে মহির নাম কেন বাদ পড়ল সে বিষয়টি পরিষ্কার করে জানাতে পারেননি এই আইনজীবী। এই মামলার যে বাদী উনি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তার নাম এসেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যেই নিহত জাতিসংঘের শক্তি ও বৈচিত্র্য। সমাপনী ভাষণে এমনটা জানালেন সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং। মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। ফিলেমন ইয়াং বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোকে ঐক্যের চেতনায় একত্রিত হতে হবে। বিশ্বের সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়ে সকলকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, গাজা, লেবানন, সুদান, ইউক্রেন সহ বিশ্বের অনেক জায়গায় সশস্ত্র সংঘাত চলছে। এছাড়া গত কয়েকদিন ধরে লেবানন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।